ইন্ডিয়ান ট্র্যাক এবং সমস্ত জিনিসপত্র বাংলাদেশে লুট করে ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছে। তো আমি যতটুকু শুনেছি ওই সময় প্রায় কেউ বলে 27,000 কোটি টাকার, কেউ বলে আপনার 60,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে ভারতে লুটপাট করে আর্মি নিয়ে যায়। শীত এসে গেছে, শীত এসে গেছে। তো শীতের একটা কবিতা আমি অনেকদিন আগে পড়েছিলাম, তার এই প্রথম চরণটা আমার খেয়াল আছে যে শিশির সিক্ত খরজুর বিধি কুয়াশা আধারে ভারী আসিয়াছে শীত শত বছরের দুঃখ সঙ্গে করি। তো এই শীতের দুঃখ হলো ঠোঁট ফেটে যাওয়া আর পা ফেটে যাওয়া। তা আমাদের দিনাজপুরে যার পা বেশি ফাটে ওটাকে বলে বাঙ্গি ফাটা। মানে কতগুলো বাঙ্গি আছে না যে উপরে চামড়াটা একদম ফেটে যায় আস্তে করে। তো এটার জন্য একটা টিপস দিতে চাই আপনাদের। এখন যখন সবাইকে পেয়েছি এখানে, আমি এটা প্র্যাকটিস করি। সপ্তাহে যদি 2 দিন বা 3 দিন, ইভেন একদিন নাভিতে সরষের তেল দিয়ে গোসল করেন, তাহলে আর ঠোঁট ফাটবে না, ঠোঁট ফাটবে না। এইটা একটা। তো আসাদুজ্জামান রিপন সাহেব সোহেল তাজের একটা বক্তব্য উদ্ধৃতি করেছেন যে ঝাঁটা পেটা করেছে। সোহেল তাজ বোধহয় আমাদের উপর অবিচার করেছে, কেন ঝাঁটা ব্যবহার করে মহিলারা, কিন্তু এই আন্দোলনে পুরুষ মহিলা উভয় ছিল। কিন্তু তো যাই হোক, আমি আমার বক্তব্য 2 অংশে উপস্থাপন করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা শুনেছেন এই বক্তব্য, কাজে এখানে বেশি সময় নিলে বোধহয় হবে। কিন্তু আমি বাংলাদেশকে দেখেছি স্বাধীনতার পরে, যেহেতু মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। তো তারপরে বাংলাদেশের যে বিবর্তন পরিবর্তন, এই জিনিসগুলো যদি আলোচনা করি, আমার এখানে আছে যে সময় লেগে যাবে, অনেক সময় লাগবে। তো সেই সময় আমি নিশ্চয়ই পাবো না এখানে। তবে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আলোচনায় আনা যায়। তো আমি ধন্যবাদ জানাই আপনার যারা আমাকে আমন্ত্রিত করেছেন এবং করে সম্মানিত করেছেন, তাদেরকে কাঙ্ক্ষিত বাংলাদেশ এবং রাষ্ট্রভাবনা। দেখেন, স্বাধীন হলো বাংলাদেশ। আমি এই যে এখানে যে লেখা আছে, এই লেখাটা আপনারা সবাই পড়েছেন এবং ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আপনারা সবাই এটা জানেন। তো আমি এই সম্বন্ধে কোনো আলোচনা করব না, করতে চাই না। এটা যাদের কাছে আপনারা উপস্থাপন করবেন তারা এটা বুঝবেন। আমি শুধু আমার উপলব্ধিটা বলতে চাই যে বাংলাদেশের এই কলকব্জা যে বিকল হলো, এটা কোথায় হলো, কেন হলো, কেন এটা দরকার আমাদের সংস্কার। দেখেন, বঙ্গবন্ধু, আমি কিন্তু আরো সংস্কার নিয়ে আর কোনো একাডেমিক আলোচনায় আমি যাচ্ছি না। বঙ্গবন্ধু আপনার 10ই জানুয়ারি 1972 দেশে ফিরলেন। দেশে ফেরার পরে তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন। এখন উনি যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ না করে গান্ধীর ভূমিকায় অবতীর্ণ হতেন এবং যারা মুক্তিযুদ্ধের সময় দেশ পরিচালনা করেছেন তারা যদি দেশ পরিচালনা করতেন, তাহলে কি হতো? তো তাহলে যেটা হতো, আমার মনে হয়, আমার এটা ধারণা একটা, যে অন্যরকম হতো বাংলাদেশটা। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় এখানে উপস্থিত ছিলেন না, পাকিস্তানে ছিলেন। তো উনি ফিরে আসার পরে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, আমি নিজে মুক্তিযোদ্ধা হিসেবে বলছি যে আমি 7 মাস যুদ্ধ করেছি। নভেম্বর মাসে আমি অফিসার ক্যাডেট হিসেবে ওই সময় যুদ্ধের মাঠে সিলেকশন পেয়ে মূর্তি একাডেমিতে ট্রেনিং করার জন্য আমি গিয়েছিলাম এবং ওখানে 4 মাস ট্রেনিং করার পরে ফেব্রুয়ারি মাসে আমরা দেশে ফিরে আসি। দেশে ফিরে এসে আমাদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল। তো ওই ক্যান্টনমেন্টে আমি দেখেছি বিছানা ওই যে নিচে কার্পেটের উপরে, তখন CMH এর সাদা চাদর এবং বড় ক্যাপিটাল লেটারে CMH লেখা ছিল।
ওইটা তোষকের উপরে ওইটা বিছানো আর বালিশের উপরে ওই সিএমএইচ লেখা। তা আমি ওইটারকে দেখে জিজ্ঞাসা করলাম যে এই এর খাট পালং কোথায় গেল, খাট টাট কোথায় গেল? তো বলে যে স্যার ইন্ডিয়ান আর্মি সব নিয়ে গেছে। অ্যান্ড বিলিভ মি, পরের দিন সকালে আমি দেখি আপনার ট্রাক লাইন করা আছে, মানে 50, 60, 70, 80 এইরকম, এবং তারপর দিয়ে ঢাকা, মানে 1 ইঞ্চি খালি নেই, ইন্ডিয়ান ট্র্যাক এবং সমস্ত জিনিসপত্র বাংলাদেশে লুট করে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে। তো আমি যতটুকু শুনেছি ওই সময় প্রায় কেউ বলে 27,000 কোটি টাকার, কেউ বলে আপনার 60,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে ভারতে লুটপাট করে আর্মি নিয়ে যায়। এটার প্রতিবাদ করেছিলেন মেজর জলিল, এবং মেজর জলিলকে বন্দি করে আমি যেখানে থাকতাম ক্যান্টনমেন্টে, ওর পাশেই ওই আমাদের ওই মেসে তাকে রাখা হয়েছিল। পরে আমাদেরকে অ্যাটাচমেন্ট করা হয়, এবং আমি আশ্চর্য হই যে আমাদের ফিরে আসার পরে আমাদেরকে কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকার ওই সময় গ্রহণ করতে পারেনি। আমরা ব্যাটালিয়নে আছি 4 মাস ধরে, শুধু কি করা হবে আমাদেরকে নিয়ে ওইটাই চলতেছে। এবং 4 মাস পরে কর্নেল জিয়াউদ্দিন 46 ব্রিগেড কমান্ডার ছিলেন, এখন তিনি মৃত্যুসজ্জায় অলমোস্ট। তিনি হলিডেতে একটা প্রবন্ধ লেখার পরে বঙ্গবন্ধু তাকে চাকরি থেকে বের করে দেন। ইনি ঢাকাতে একটা অস্থায়ী ব্যাটালি স্কুল তৈরি করেন, প্রথম মিলিটারি একাডেমি, এবং সেখান থেকে আমরা কমিশন পাই। উনি ওটা না করলে কিন্তু আমরা কমিশন পাই না। কিন্তু সব দুঃখের বিষয় হলো, যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলো, আমাদের 14 জনকে কমিশন দেওয়া হয়নি। কি বলা হলো? যারা ইংরেজি ভালো বলতে পারে না, ইংরেজি ভালো বলতে পারে না। এই যে সামন্তবাদী চিন্তা, এই যে আপনার মানে একটা আমি ইংরেজি জানি, সে ইংরেজি কম জানে, এই যে চিন্তা, একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স, 14 জন আমাদের অফিসার, আমাদের কোর্সম্যান সেদিন কমিশন পায়নি, আর কমিশন ট্রেনিং করেছে মানে পুরোপুরিভাবে। আমি তখনই বুঝলাম যে বাংলাদেশ তো ওই যেদিকে যাওয়ার কথা সেদিকে যাচ্ছে না। এটা দেখেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন হয়েছিল 70 সালে। আমাদের যে সরকার প্রতিষ্ঠা হলো বাংলাদেশে, কোনো নতুন নির্বাচন কিন্তু হয়নি। ওই ম্যান্ডেট নিয়েই কিন্তু সরকার গঠিত হয়েছিল। তো আমি আমার সৌভাগ্যই বলতে পারেন আর দুর্ভাগ্যই বলেন, আমি প্রথম মুক্তিযোদ্ধা অফিসার যে পাকিস্তানে হাইয়েস্ট মিলিটারি কোর্স ব্রিগেডিয়ার হিসেবে আমি করতে গেছিলাম পাকিস্তানে। তো ওইখানে গিয়ে আমি যখন কান্ট্রি প্রেজেন্ট করি এনডিসিতে, ন্যাশনাল ডিফেন্স কোর্স ইউনিভার্সিটিতে, আমাকে প্রশ্ন করলো যে তোমরা বাংলাদেশ পাকিস্তান ভেঙেছো। তা আমি বললাম পাকিস্তান তো ভাঙেনি। বলে কেসে? বলে ভাই 70-এ নির্বাচন হয়েছিল, ওই ম্যান্ডেট নিয়ে তো আমরা সরকার গঠন করছি। পাকিস্তান কেসে তোড়া? পাকিস্তান তো নেই তোড়া। এবং ফুল হাউস, ওদের অনেক জেনারেল আপনার জিএসকো জেনারেল হেডকোয়ার্টার থেকে এসছে। তারপর তো মহা ঝামেলা, 1.5 ঘন্টার প্রেজেন্টেশন, সেটি চলে গেল 6 ঘন্টার মতো, কিছুতেই আর আলোচনা থামতে চায় না। আমি বললাম পাকিস্তান ভাঙে নাই, আমরা সেম ম্যান্ডেট নিয়ে আমরা সরকার ফর্ম করেছি। তোমরা মাইনরিটি ছিলে, আমরা মেজরিটি। তোমরা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছো, আমরা যুদ্ধ করছি, তোমরা হেরে গেছো। তা আমরা তো ওই সরকারই গঠন করে আমরা দেশ শাসন করতেছি। তারপরে এটা হয়েছে। তো আমি বললাম যে দিস ওয়েস্ট পাকিস্তান বিলং টু বাংলাদেশ, ইউ অ্যাকসেপ্ট আস এজ ইউর রুলার। এবং শেষ পর্যন্ত আমাদের যে কমান্ডান্ট ছিল, উনি উঠে দাঁড়িয়ে, ওই রেড লাইট যখন জ্বলে তখন আর কথা বন্ধ হয়ে যাবে, উনি দাঁড়িয়ে উঠে বললেন যে ইয়েস আই সাপোর্ট পাকিস্তান ইজ নট ব্রোকেন। তারপরে বঙ্গবন্ধু দেশে আসলেন। দেশে আসার পরে আপনার আজকে যে তথ্যটা আমি আপনাদেরকে বলতে চাই, তার নিজস্ব স্টাফের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা অফিসার ছিল না। তার ব্যক্তিগত স্টাফ কোনো মুক্তিযোদ্ধা অফিসার ছিল না।
তার সিকিউরিটি অফিসার ছিলেন কর্নেল জামিল, রিপেটিয়ার অফিসার, পাকিস্তান ফেরত। ব্রিগেডিয়ার মাসুরুল হক, ঠাকুরগাবাড়ি, তার মিলিটারি সেক্রেটারি। 3 জন এডিসি, 8D ক্যাম্প, পাকিস্তান ফেরত অফিসার। যে এসবি, তারপরে ডিএসবি, এগুলোর পুলিশের, এরা সবাই এখানে চাকরি করেছে। তাদেরকে তিনি রেখে দিলেন, কোনো মুক্তিযোদ্ধা অফিসারকে তিনি তার পাশে রাখেননি। তারপরে আমাদের আর্মিতে নাম্বার, যে 1 নাম্বার উপরে থাকে সে ডাইনে দাঁড়ায়, 1 নাম্বার বাঁয়ে যে আছে সে, মানে 1 নম্বর নিচে সে বাঁয়ে দাঁড়াবে, ফরওয়ার্ড। উনি জেনারেল জিয়াকে বাদ দিয়ে জেনারেল শফিউল্লাহকে উনি চিফ অফ আর্মি স্টাফ করলেন। জেনারেল জিয়া কিন্তু সিনিয়র। এই যে শুরু হলো ব্যাক ট্র্যাকে হাঁটা বাংলাদেশ, এ আর সামনে আর হাঁটে না। তারপরে উনি বাকশাল করলেন, স্ট্র্যাটেজিক মিস্টেক কমিটেড বাই বঙ্গবন্ধু। আমি কথাগুলো বলছি এটার সঙ্গে কিন্তু খুব একটা, যে কেন আমি বলছি এটা, যদি দেরি হয়ে যায় আমাকে কিন্তু বলবেন আপনি। জি, তারপরে উনি বাকশাল করলেন, এবং প্রথম ভুল যেটা বঙ্গবন্ধু করলেন, আমি ধৃষ্টতার সঙ্গে বলছি, প্রথম ভুল উনি বললেন হাতিয়ার জমা দাও, মুক্তিযোদ্ধাদের বললো। আমরা কিন্তু ক্যান্টনমেন্টে 82,000 মুক্তিযোদ্ধা, ক্যান্টনমেন্টে তখন আমরা তাদের লিস্ট করা হচ্ছিল, কে আর্মিতে যাবে, কে ইপিআরে যাবে, কেউ নেভিতে যাবে, কে আর্মিতে যাবে, কে সিভিলে যাবে। এমন সময় উনি ফিরে এসে বললেন হাতিয়ার জমা দাও, বাড়িতে যাও, সার্টিফিকেট নিয়ে যাও। এই সার্টিফিকেট এখনো আর বন্ধ হয়নি। 4 লক্ষ মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে শুরু কেন হলো, বিকজ শেখ হাসিনা এইটার উপর ভিত্তি করে সারা বাংলাদেশের মানুষকে মুক্তিযোদ্ধা বানাতে চাইছিল, এবং তাদের সন্তানদেরকে চাকরিতে নিয়ে এসে একটা পারপিচুয়াল আওয়ামী রুল বাংলাদেশে কায়েম করার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করছে। এই ভুলটা করে গেছে তার বাবা, এই ভুলটা করে গেছে বাবা। আমরা যদি এটাতে ফিরে না যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। পানি বোতল আছে? আচ্ছা, তারপরে ধরেন আপনার, তারপরে আসলো, আমি আর অত দীর্ঘ আলোচনায় যাব না। 75-এর পট পরিবর্তন হলো, জেনারেল জিয়া ক্ষমতায় আসলেন। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি জেনারেল জিয়া, তিনিও ভুল করেছেন। তিনি প্রথম ভুল করলেন রাষ্ট্রবিরোধীদেরকে, যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে তিনি ক্ষমতায়ন করলেন। আমি যশোরে গেছি হেলিকপ্টারে, ওখানে এয়ারফোর্সের একাডেমি হয়েছে, পাসিং আউট প্যারেড হবে। শাহ আজিজুর রহমানকে আমাকে স্যালুট করতে হয়েছে, জেনারেল জিয়া পাশে দাঁড়ানো, লাইন অফ প্রেজেন্টেশনে প্রধানমন্ত্রীর ডান দিকে আমি গেলাম, আমাকে স্যালুট করতে হলো। সেদিনেই আমি বুঝলাম যে এটা কি হলো রে ভাই, আমরা 9 মাস যুদ্ধ করলাম, এত প্রাণ গেল, আর এই শাহ আজিজুর রহমানকে আমাকে স্যালুট করতে হচ্ছে। দ্বিতীয় তিনি যেটা করেছেন কৌশলগত ভুল। আজকে পুলিশ এত কেন, এইরকম কেন, এর কারণ নিহিত আছে এখানে। উনি যে আর্মি অফিসারগুলো বাঙালি, বাংলাদেশের থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাদেরকে তিনি পুলিশে পাঠালেন পুলিশ পুনর্গঠনের জন্য। আপনারা জানেন আর্মির লোক পরিবর্তন হয় না, আর্মি পরিবর্তন হয় না। ও কথায় আছে যে আর্মি মরবার সময় অ্যাটেনশন হয়ে মরে। আর্মি যখন মারা যায় দেখবেন ও অ্যাটেনশন হয়ে আছে। কেন? একটা মানুষের যে মেন্টাল ফিল্টার আছে মাথার মধ্যে, ওকে একাডেমিতে যখন পাঠানো হয় তখন ওই ঢুকবার সময় সরওয়ার জানে, সরওয়ার যখন একাডেমিতে ঢোকে বাবা মা অনেক জিনিসপত্র দেয়, তারপরে স্যুট বানায় দেয়, কোট বানায় দেয়। ওকে রেগিং করতে 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 যখন ওই বিল্ডিংয়ে পৌঁছে ও ডিসওরিয়েন্টেড হয়ে যায়। ও উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে, পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, বাবার নাম কি মায়ের নাম কি সব ভুলে যায়।